আসসালামু আলাইকুম। আমি সামিয়া। আমি পদ্মজা উপন্যাসের তৃতীয় অংশ পাঠ করে শোনাচ্ছি। রাতের একটা শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় জানালো, লাহারি ঘরে গিয়েছিলাম। মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে। চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না। চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না। খুঁত খুঁজে বের করতে ভালো জানে। নিজেকে খুঁতহীন সেরা সুন্দরী মনে করে। মেয়েটার নাম পদ্মজা। মগা পুরো নাম জানো কি? চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায়। এখনো পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিল, উম্মে পদ্মজা। ও হ্যাঁ, উম্মে পদ্মজা। চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন, কি নিয়ে আলাপ হচ্ছে? সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন। চিত্রা বলল, এই বাড়ির মালিক যিনি, ওনার বড় মেয়ের কথা বলছি। এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি। মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকষিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে। এত স্ত্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে। লিখন সহ উপস্থিত সবাই অবাক হলো। চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য। সবাই অবাক হয়ে তাকাতেই দেখে চিত্রা বিব্রতি বোধ করল। গলার জোর বাড়িয়ে বলল, সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না। পদ্মজাকে নিয়ে বেশিক্ষণ আলোচনা চলল। আগ্রহ বেশি লিখনের ছিল। যখন শুনল পদ্মজার 16 বছর বয়সে দমে গেল। ছোট মেয়ে, হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামী ঘরে থাকে। তবু লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে না। তার একটা ছোট বোন আছে 16 বছরের। দুই বেনি করে স্কুলে যায়। কত ছোট দেখতে। লিখন আনমনে হেসে উঠল। হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা। রাতের জোনাকি পোকা চারিদিকে। পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের। মনে হয় দল বেঁধে হারিকেন নিয়ে নাচতেছে তারা। তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না। পদ্মজার ঠোঁট কামড়ে কাঁদছে। চোখ দুটো জ্বলছে খুব। মোর্শেদ রান্না খারাপ হওয়ায় অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে। চোখে ঝোল পড়েছে। তা নিয়ে হেমলতার সে কি রাগ। মোর্শেদ অবশ্য চুপ ছিলেন। তিনি তো রাগ মিটিয়ে ফেলেছেন। আর তর্ক করে কি হবে? পদ্মজা তাকালো। হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন, খুব জ্বলছে রে মা? পদ্মজা জবাব দিতে পারল না। ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার। মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি। সবাই তার দোষ খোঁজে। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো। পদ্মজা সিসকাদুনে। ছোট থেকেই কাঁদছে। তবু জল ফুরোয় না, মন শক্ত হয় না। এমন হলে তো চলবে না। পদ্মজার কান্নার বেগ বাড়ল। হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন। চুপ করো, পদ্মজার ফোফানো শুনছে। পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসল। তার মাথা নত। হেমলতা উদাস গলায় বললেন, এভাবে চলবে না পদ্মজা তাকালো। হেমলতা বললেন, শোনো পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই, কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই। আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায়। যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবে? শক্ত থাকবি, বুঝিয়ে দিবি তুই তো এত দুর্বল নয়। যারে তারে পাত্তা দিস না। হাজার কষ্টেও কাঁদবি না। কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে, পুরোপুরি নয়। যে তোকে আঘাত করবে তাকেই তুই তোর চাল চলন দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবি। তখন তোর মুখটা দেখে যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না। এই শান্তি স্থায়ী। হেমলতার কথা পদ্মজার উপর প্রভাব ফেলল না। সে করুণ স্বরে বলল, কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা। আমার সাথে কেন এমন করে আব্বা? তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস? পাসনি। তবু কেন আব্বা আব্বা করিস? তাকে তুই পাত্তা দিবি না। তুমি খুব কঠিন আম্মা, তোকেও হতে হবে। আব্বা কেন এমন করে আম্মা? আমি কি আব্বার মেয়ে না? আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না?
হেমলতা চোখ সরিয়ে নেন। পদ্মজা জানে এ জবাব তার মায়ের কাছে পাবে না। দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন। কাঁদিস না আর, মায়ের রং না পাসনি, মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস। পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করল, আম্মা আমি কি আব্বার মেয়ে না? বলো না আম্মা। পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে। খুব মায়া লাগছে হেমলতার। বুক ভারী হয়ে আসছে। তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন। মার খাবি পদ্ম, কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে? কি নাম আমার আব্বার? কি শান্ত কণ্ঠ পদ্মজার। হেমলতা চমকান, তবে প্রকাশ করলেন না। মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না। পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোর আব্বার নাম মোর্শেদ মোড়ল। পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মাকে খুব বিরক্ত লাগছে এখন। খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে, যাও এখান থেকে, আমার কাছে আর কখনো আসবে না, কখনো না। কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো করবে না, কখনো না। রাতের আকাশে ভেসে আসছে হাসনা হেনা ফুলের ঘ্রাণ। আকাশে থালার মতো চাঁদ, ঝিরিঝিরি মোলায়েম বাতাস চারিদিকে। পদ্মজার চোখের জল শুকিয়ে গেল। হেমলতা ঝিম মেরে বসে আছেন। একসময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো, মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন। পদ্মজার কান্না পেল। মানুষটাকে এত নরম রূপে মানায় না। পদ্মজা আশ্বস্ত করে বলল, আমি আর কখনো জানতে চাইব না আম্মা। শুটিং দলের একজনও বাড়িতে নেই। সবাই স্কুলে মাঠে গিয়েছে। কদিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো। ঘাটের সিঁড়িতে বসলো। কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও। গানের সুর অনুসরণ করে কয়টা সিঁড়ি নেমে আসছে। ঘাটের বাম পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে, হাতে রেডিও। গানের উৎস তাহলে এখানেই। পদ্মজা বিব্রত বোধ করল। উল্টো দিকে ঘুরে ব্যস্ত হয়ে লাহারি ঘরে চলে আসে। পদ্মজা এত দ্রুত ফিরাতে হেমলতা প্রশ্ন করলেন, কেউ ছিল? পদ্মজা মাথা নাড়ালো। হেমলতা চিহ্নিত স্বরে প্রশ্ন ছুড়লেন, কিছু বলেছে? দেখতে কেমন? না মা, কিছু বলেনি। আমাকে দেখেনি। মাথার চুল ঝাঁকড়া, মুখ খেয়াল করিনি। এটাই তো লিখন শাহ, নায়ক। পূর্ণা পুলকিত হয়ে বলল। হেমলতা আর কিছু বললেন না। পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুরঘুর করে। হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে কড়া নিষেধ দিয়েছেন আর না যেতে। যদি যাই মার একটাও মাটিতে পড়বে না। পূর্ণা ভয় পেয়েছে, কিন্তু লিখন শাহ আর চিত্রা দেবী জুটিটা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ লাগে। তাই সে চুপিসারে টিনে একটা ছিদ্র করেছে। হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পিছন বারান্দায় রেখেছেন। সারাক্ষণ সেখানেই থাকেন। সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি দেয়, শুটিং দেখে। পূর্ণাকে সব সময় দেখতে দেখে পদ্মজার আগ্রহ জাগলো। সে উকি দিল। ঝাঁকড়া চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে। দৃষ্টি মোহময়, প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জুড়ে। ক্যামেরায় ধরা রেখেছে কেউ কেউ। গানের শুটিং বোধ হয়। পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করল, লজ্জা পেল, চোখ সরিয়ে নিল। চলবে। রাতে ঝড় এসেছিল। লাহারি ঘরের পেছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে। মোর্শেদ রাতে বাড়ি ফেরেনি। হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার। তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল। উঠানের শুটিং দলে সবাই ছিল। পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে। পথ শেষই হচ্ছে না। মাথায় ঘোমটা টানে। অনেকের নজরে পদ্মজা চলে আসলো। মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো, এই পূর্ণা। পূর্ণা দাঁড়ালো, সাথে পদ্মজা। পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না। মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করল, পাশের মেয়েটাকে প্রথম দেখছি। আমার বড় আপা। আপন?
মিলন ভারী আশ্চর্য হয়ে বলল, 10 দিন হলো এখানে আসার, কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না, কণ্ঠও শোনা যায়নি। তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো। পূর্ণা হেসে বলল, আপন। মিলন বিড়বিড় করে বলল, চেহারা তো মিল নেই, সবাই বলে। আচ্ছা যাও। দুবোন লাহারি ঘরে চলে আসলো। পদ্মজা হাঁপ ছেড়ে বাঁচল। ভেতরটা এত কাঁপছিল, অনেক মানুষের পাত দেখছে, চোখ তুলে মানুষগুলোকে মুখ দেখার সাহস হয়নি, তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে। বিকেলে হাজেরা আসলো, সবুর মিয়ার স্ত্রী। সবু দিনরাত গাঁজা খেয়ে পড়ে থাকে, বউ বাচ্চাদের খোঁজ রাখে না। হাজেরায়ের বাড়ি ও বাড়ি এটা ওটা চেয়ে নেয়, এরপর 2 বাচ্চা নিয়ে খায়। পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি। হাজেরা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, লাউ গাছে কয়টা লাউ দেখেছিস? 9টা আম্মা। পূর্ণা কই? ওরে বল 2টা লাউ হাজেরাকে দিতে, কাঁচামরিচও দিতে বলবি। পদ্মজার মুখে কালো আধার নেমে আসে। হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই, টিভি দেখতে গেছে, তাই না? পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল। বিব্রতভাবে বলল, আম্মা আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক। একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি, অমনি সুযোগে লুটে নিয়েছে। আম্মা আমার দোষ, পূর্ণারে কিছু বলো না। পদ্মজা ভেজা কণ্ঠে হেমলতার রাগ উড়িয়ে দিল। তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন, হাজেরা নিয়ে যা, ঘোমটা টেনে যাবি, বেগুন বেশি হলে কটা নিয়ে যাস। পদ্মজার মন ভরে গেল। তার মা এত বেশি উদার, কখনো কাউকে ফিরিয়ে দেন না। সামর্থ্যের মধ্যে আরো বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করেন না। তবে হাজেরা স্বভাব অভাবে নষ্ট হয়েছে, চুরি করার প্রবণতা আছে, তাই পদ্মজাকে যেতে বললেন। উঠানের এক কোণে এবং লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা, 9টা লাউ ঝুলছে, তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে। পদ্মজা বাড়ির দিকে তাকালো না। একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল, কি দিয়ে রাঁধবা? জানি না গো পদ্ম, গিয়া দেখি মাছ মিলানি যায় কিনা। তোমার ছেলেটার ঠান্ডা কমেছে? পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল। হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে, স্যারাডা সারাদিন মাটিত পইরা থাকে একলা একলা, রাইত হইলে জ্বরে কাঁপে, দম ফালাইতে পারে না। ডাক্তার দেখাচ্ছেন না কেন? হ্যাডা টাকা পামু কমে। কই পামু? তুমি মাতব্বর বাড়িতে যাও, শুনেছি উনারা খুব দান খয়রাত করেন। হাজেরা বাধ্যর মতো মাথা নাড়ালো। বেগুন গাছ বাড়ির পেছনে। পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসলো। মনে মনে ভাবছে, হাজেরার ছেলে অসুস্থই আছে, সকালে সে দেখেছে। হাজেরা মিথ্যা বলছে। মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয়। এত সবজি আছে, টমেটো নেই, পাওয়া যাবে? পরিষ্কার সহজ গলায় বলা পুরাশিলি কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল। ঘুরে তাকালো। লিখনকে দেখে বিব্রত বোধ করল। কারোর সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না। কথাটি হেমলতা বলেছেন। পদ্মজা হাসার চেষ্টা করল। জবাব দিল, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না। টমেটো শীতকালীন ফসল, গ্রীষ্ম বর্ষাতেও পাওয়া যায়। পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না। স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি। লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে। সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে। লিখন বলল, আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি। হয়তো টমেটোর জাত আলাদা ছিল। সাধারণত আমাদের শীতকালে টমেটো হয়। কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে। মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গিয়েছে। পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে ঢক ঢক করে 2 গ্লাস পানি খেলো। হেমলতা ঘুমাচ্ছেন, নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা ভঙ্গি নিয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করল।
হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন। তখন বারান্দার সামনে একজন পুরুষ এসে দাঁড়ালো। হেমলতার শাড়ির আঁচল মাথায় টেনে নেন। জিজ্ঞাসাচুক দৃষ্টি দিয়ে তাকান। লোকটি হেসে বলল, আমি মিলন, শুটিং দলের। হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান। পদ্মজা ঘুমাচ্ছেন। দরজাটা লাগানো উচিত। কোনো দরকার? না, এমনি দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, আর এদিকটায় আসাই হয়নি। হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না। সরাসরি বলে উঠলেন, এদিকে আসা নিষেধ। আপনাদের বলা হয়নি? মিলনের চোখ মুখে ছায়া নেমে আসে। সে অপমান বোধ করল। আমতা আমতা করে বলল, আচ্ছা, আসি। মিলন স্থান ত্যাগ করল। যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতা চোখ বুজিয়ে জীবনের হিসেব কষেন। এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান। পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখায়। টিনের ছিদ্র আরো দুটো করেছে। লিখন শাকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয়। এই অনুভূতির নাম সে জানে না। শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রা দেবীকে। পদ্মজার দেখতে খুব ভালো লাগে। পূর্ণা তেলের বোতল নিয়ে বলল, আপা, তেল দিয়ে দাও না। সোনা বোন, একটু দাঁড়া। পদ্মজা ছিদ্র দিয়ে লিখন শাহর হাসি, কথা বলার ভঙ্গি দেখছে। লজ্জাও পাচ্ছে খুব। সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে। এই আপা, পরেও তো দেখতে পারবা, দিয়ে দাও না। আরেকটু, শুটিং শুরু হচ্ছে। একটু। পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব, কিন্তু সে তার আপাকে কিছু বলে না। তার সব ইচ্ছের সঙ্গী, সব গোপন কথার সাক্ষী তার আপা। সে তার আপাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ হয় তার আপাকেই ভালোবাসে। বা হয়তো না। পদ্মজা মিটিমিটি হাসছে। পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল। না, তার এখন ভালো লাগছে না এসব দেখতে। চোখ সরিয়ে নিল। কিরে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল। আরক্ত হয়ে উঠল। ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয়, তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার। বা আরো ভয়ঙ্কর অনুভূতি। হেমলতার দৃষ্টি ট্রেনের ছিদ্রে গেল। সাথে সাথে পদ্মজা অনুভব করল তার পায়ের নিচে মাটি কাঁপছে। পূর্ণা ভয়ার্ত চোখে একবার মাকে, একবার বোনকে দেখছে। ছিদ্রের গুরু তো সে। হেমলতার দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখলেন। 3টা ছিদ্র দেখেন। এরপর দৃষ্টি শীতল করে বললেন, শুটিং দেখছিলি? পদ্মজার বাধ্যর মতো মাথা ঝাঁকালো। হেমলতার রাগ হলো না। তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন, ছিদ্রের বুদ্ধি পূর্ণার? প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো। এক ফোঁটা পানি দরকার, নয়তো দম বেরিয়ে যাবে। পদ্মার চৌকিতে চোখ তুলে তাকালো। অসহায় কণ্ঠে বলল, আম্মা, আর হবে না। পূর্ণাকে আমি কিছু বলো না, ওর দোষ নাই। আমি। হেমলতা পদ্মাজাকে কথা শেষ করতে দিল না। প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, প্রেমা, তোর আব্বা কই? উঠানে। গিয়ে বল আমি ডাকছি। প্রেমা ছুটে গেল। আবার ছুটে আসলো। হেমলতার বারান্দার পার হয়ে চুলার দিকে এগোলেন। তখন মোর্শেদ আসলেন। কি হয়েছে? ডাক রে। লাহোরি ঘরে একটা জানালা করে দাও, মেয়েদের চৌকির পাশে। কাঠ আছে মুরগির খোপের কাছে। কি জন্যে? আমি চাইছি তাই। না পারলে বলো, অন্য কাউকে ডাকবো। তেরা কথা কমন সারো। আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না। লাগবো ক্যারে? তোমার তো আমারে পছন্দ না। তোমার পছন্দ বিলাই চোখা ব্যাডা সেরারে। অহেতুক কথা বলো না। মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয়। রোগে ধরলেই লতার কথা মনে পড়ে। মোর্শেদ মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন। মোর্শেদ ঘণ্টা খানেক সময় নিয়ে 2 ফুট উচ্চতার জানালা করলেন। পদ্মজা, পূর্ণা হতবাক, সেই সাথে খুশি। হেমলতা ছোট্ট পর্দা টাঙিয়ে দেন। রুম থেকে বাহিরে দেখা যায়, কিন্তু জানালার ওপাশে কে আছে তা বাহির থেকে দেখা যায় না। সন্ধ্যা মুহূর্তে শুটিং শুরু হয়।
পদ্মজা, পূর্ণা, প্রেমা চৌকিতে বসল চিরা নিয়ে। তাদের চোখে মুখে খুশির ঝলক। হেমলতা তা দেখে মৃদু হাসলেন। বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলে না। না বলা সত্ত্বেও অনেকবার দু বোনের ইচ্ছা পূরণ করেছেন তিনি। তার কিছু ইচ্ছে বুঝতে পারলে পূরণের সামর্থ্য হয়নি হেমলতার। হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল, আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ নাই, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না, সবার কাছে সবার মা সেরা। আমাদের মা আমাদের কাছে সেরা, লাবণ্যর মা লাবণ্যর আর ওর ভাইদের কাছে সেরা, মনির মা মনির কাছে সেরা। ওরা বলছে, বোকা, এসব বলতে হয় না। না, আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা, এমন মা আর একটাও নাই। হেমলতার কানে প্রতিটি কথা আসে। পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না, পদ্মজা জানে। আমাদের আম্মা সত্যিই সেরা, আলাদা। পদ্মজা হেসে বলল। পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল, আপা, চিত্রা দিদিরে কেমন লাগে? পদ্মজা চিত্রার দিকে তাকালো। ছাইরঙা শাড়ি পরা, হাতে কালো রঙের চুড়ি, ফুল হাতা ব্লাউজ, শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া। নাকে সাদা পাথরের নাকফুল, লম্বা চুল বেনি করে বেঁধেছে। মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ। পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল, প্রথম কে? পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। হেমলতার বুক শীতল, স্নিগ্ধ কোমল অনুভূতি ছেয়ে গেল। পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে, হেমলতা প্রথম শুনলেন তিনি সুন্দর। ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন। এই আনন্দ কোথায় রাখবেন তিনি? কেন ছেলে মানুষই অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি? প্রেমা অবাক স্বরে বলল, আম্মা তো কালো, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? পূর্ণা গম গম করে উঠল। প্রেমা ভয় পেল। পদ্মজা বলল, পূর্ণা, বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বুঝে? ও খালি চোখে ফর্সা কালো তফাৎ দেখে। সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না। পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি। এরপর বলল, আম্মার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আম্মাকে কখনো এক মনে দেখেছিস? বুঝবি। আমাদের আম্মার চোখ দুটি গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট। আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ। আম্মার শাড়ির কুচির ভাঁজে আভিজাত্য লুকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান, তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। এত কিছু থাকা সত্ত্বেও ও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না? পদ্মজার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণ প্রভাব ফেলল। প্রেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে। পূর্ণা বলল, হতে পারে। কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে। আমিও। প্রেমা পূর্ণার দলে ঢুকল। হেমলতার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছেন। কত লুকিয়ে কাঁদা হয়েছে, কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনো হয়নি। আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন, তার মাঝেও সৌন্দর্য আছে। জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করে দিয়েছিলেন ঘাড়ে, আর গর্ভের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল। আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয়, সবার মধ্যেই সৌন্দর্য আছে, যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে। নিশুতি রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। হেমলতা চোখ খুলেন। হুট করে ঘুমটা ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয়ের ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের।
লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ে আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। তিনি দ্রুত উঠে বসেন। দু চৌকির মাঝের পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যায় নিঃশ্বাস ছাড়েন। পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান। গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন। কে ওখানে? হেমলতা ঝাঁঝালো কণ্ঠে। পায়ের আওয়াজ থেমে গেল। সেকেন্ড কয়েক পর দুই জোড়া পা যেন ছুটে পালালো। আলো ফাটায় পূর্বে নিদ্রা ত্যাগ করে তার 4 মা মেয়ে একসাথে নামাজ পড়ল। এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে 3 বোন পড়তে বসল। রাতভর ঝমঝম করে বৃষ্টি হয়েছে। বর্ষা স্নানে স্নিগ্ধ প্রকৃতি, মায়াবী সকাল। এমন সকালে কেউ ঘুমাতে চায়, আর কেউ বা বই পড়তে পছন্দ করে, অথবা পছন্দের অন্য কোনো কাজ করে। পূর্ণার ঘুমাতে ইচ্ছে করছে, পড়া একদমই সহ্য হচ্ছে না। পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গা লাগিয়ে দিল, সাথে ঘুমে হারালো। পদ্মজা অনেক ডাকলো, উঠল না। এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে। হেমলতা বাইরে থেকে উকি দিয়ে প্রশ্ন করলেন, পূর্ণা ঘুমে? জিয়াম্মা। সে জানে না স্কুল আছে, তবুও কেন আক্কেলে ঘুমালে? মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল। পূর্ণা নির্ঘাত মার খাবে আজ। সে হেমলতাকে আশ্বস্ত করে বলল, তুমি যাও আম্মা, পূর্ণা কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না। অহরহ এমন হয়ে আসছে। যতই আদর করে ডাকা হোক না কেন, বৃষ্টিমাখা সকালে তার ঘুম ছুটানো যায় না। বাঁশের কঞ্চি পূর্ণা খুব ভয় পায়। বাঁশের কঞ্চি বাড়ি না খাওয়ায় অবধি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়াবে না। এ যেন ভূত তাড়ানোর মতো। হেমলতা বাঁশের কঞ্চি আনতে যান। এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে, পূর্ণা ওঠ, মাঠটা খাওয়ার আগেই ওঠ। এই পূর্ণা, পূর্ণা রে, পূর্ণা রে, এই পূর্ণা ওঠ। পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে। প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে। একটা মানুষ এত ডাকাডাকিতেও কি করে না জেগে থাকতে পারে। সে নিষ্পলক স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে। হেমলতার হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢুকেন। তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দিল। পূর্ণার মুখে বিরক্তির আওয়াজ তুলে আবার ঘুমিয়ে চলে গেল। তুই সর পদ্ম, ওর মারের যোগ্য, পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে। পদ্মজা মায়ের ওপর কিছু বলার সাহস পেল না, দূরে গিয়ে দাঁড়ালো। হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন। প্যাস করে আওয়াজ হয়। পদ্মজা ভয়ে চোখ বুজে ফেলল। পা ছিঁড়ে গেছে বোধ হয়। ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন। সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসল। চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায়। এরপর চোখ খুলল। বোকাশোকা মুখ দেখে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে। পদ্মজা ঠোঁট টিপে হাসছে। প্রেমা জোরে হেসে উঠল। হেমলতা তীক্ষ্ণ চোখে তাকাতেই হাসি থামিয়ে দিল। পূর্ণা ভীতু কণ্ঠে বলল, আর হবে না আম্মা, সে তো প্রতিদিনই বলিস। এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল। পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো। আজ আর স্কুলে যেতে হবে না। বাড়ি থেকে 2 ক্রোশ দূরে স্কুল। আম্মা নিশ্চয়ই যেতে না করবেন। পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করল, আম্মা মেঘ আসছে মনে হয়, যাবো স্কুলে? মেঘ কি করলো তোকে? যাবি স্কুলে। হেমলতা চলে যেতেই পূর্ণা ভুরু কুঞ্চন করল। থম মেরে বসে রইল। পদ্মজা তাড়া দিল, বসে আছিস কেন? জলদি কর, নয়তো আবার পিটুনি খাবি। পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হলো। 3 বোন স্কুলের দিকে রওনা দিল। বর্ষাকাল চলছে। রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হয়েছে। রাস্তায় প্রচুর কাদা জমেছে। পথ চলা কষ্টকর। 3 বোন হাতে জুতা নিয়ে পা টিপে টিপে হাঁটছে। পিছলে পড়ে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে।
অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। পদ্মজা পথের পাশ থেকে বড় কচু পাতা ছিঁড়ে নিল 3টা। 3 বোন কচু পাতায় মাথা আড়াল করলো, কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা গেল না। ভিজে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা বিরক্তি প্রকাশ করলো। ধ্যাত, ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা? দেখ, পায়জামা হাঁটু অবধি কাদায়, আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে? পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল, বুঝতে পারছি না কি করব। স্কুলে যাব নাকি বাড়ি ফিরব? আপা, বাড়ি যাই, বলল প্রেমা। পদ্মজা ভাবল, এরপর 2 বোনকে বলল, ভিজে তো কতবারই গেলাম, আজও যাই, সমস্যা কি? অজ্ঞাতা স্কুলে যেতেই হলো। স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল 2 বোন। প্রেমার 1 ঘন্টা আগে ছুটি হয়েছে। পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করল,